নমস্কার বন্ধু, আমি মলয় মুখোপাধ্যায়, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক। আমার পাশে উপস্থিত আমাদের সংগঠনের সভাপতি মাননীয় শ্যামল কুমার মিত্র মহাশয়। বন্ধু, আমরা সম্প্রতি ডিএ মামলার প্রেক্ষিত যে বক্তব্যগুলো আমরা তুলে ধরছি, অনেক প্রশ্ন আসার পরিপ্রেক্ষিতে আজ উপস্থিত হয়েছেন আমাদের সভাপতি মাননীয় শ্যামল কুমার মিত্র মহাশয়। তিনিও কয়েকটি বার্তা কর্মচারীদের উদ্দেশ্যে পরিবেশন করছেন। আপনারা তা শোনার জন্য, আপনাদেরকে তা শোনার জন্য অনুরোধ করা হলো। নমস্কার প্রিয় কর্মচারী বন্ধুরা এবং অবসরপ্রাপ্ত কর্মী বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন আগামীকাল 15ই জুলাই মাননীয় বিচারপতি ঋষিকেশ রায় এবং মাননীয় বিচারপতি SVN ভাট্টির ডিভিশন বেঞ্চে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স অর্থাৎ ডিএ মামলা উঠতে চলেছে। আমরা এই দীর্ঘ 2022 সালের 22শে নভেম্বর প্রথম মামলাটি সুপ্রিম কোর্টে ওঠে, যখন সরকার পক্ষ তারা মামলাটি এগিয়ে আনার জন্য আবেদন করেছিলেন, মেনশন করেছিলেন। সেই হিসেবে আজ আগামীকাল মামলার 14তম দিন। তো 22 তারিখে সিদ্ধান্ত নিয়েছিলেন মহামান্য প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় যে মামলাটি 28শে নভেম্বর শোনা হবে, এবং সেই 22শে নভেম্বর 2011 থেকে আজকে 15ই জুলাই 2024 আমরা 13টা শুনানি দিনে হাজির ছিলাম এবং একটা শুনানি হয়েছে, অর্থাৎ মোট 14টা শুনানিতে আমাদের যে অভিজ্ঞতা হয়, মামলা শেষে পড়েছে, সময়াভাবে মাননীয় বিচারপতিরা মামলা শোনেননি, অথবা মামলা আগে এসেছে কজ লিস্টে কিন্তু সরকার পক্ষের সিনিয়র অ্যাডভোকেট অনুপস্থিত থেকেছেন, তারা পাশ ওভার চেয়েছেন এবং পাশ ওভারের আইনি সুযোগ নিয়ে তারা মামলাটাকে সবার শেষে পাঠিয়ে দিয়েছেন এবং যথারীতি সময়ের অভাবে মামলা হয়নি। আর একদিনের অভিজ্ঞতা, সমাজ মাধ্যমে কর্মচারীদের অতি উৎসাহের কারণ দেখিয়ে মাননীয় বিচারপতি মামলা থেকে সরে দাঁড়িয়েছেন। আর একদিনের অভিজ্ঞতা, মামলা 1:16 মিনিটে উঠেছে, তারপর দীর্ঘ সেকেন্ড হাফ ফাঁকা ছিল, সমস্ত মামলার শুনানি হয়ে গিয়েছিল, কিন্তু তারপরেও কোনো অজ্ঞাত কারণে মামলা শোনা হয়নি। অর্থাৎ এই 2022 সালের 22শে নভেম্বর থেকে 14ই জুলাই 2024 পর্যন্ত আমাদের যে অভিজ্ঞতা, মহামান্য সুপ্রিম কোর্ট যতদিন না মনে করছেন এই মামলা শুনবেন, ততদিন মামলার আমরা দিন পেয়ে যাব। সাম্প্রতিক সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চের একটি রায় নিশ্চয়ই আপনারা দেখেছেন, যে মাননীয় বিচারপতি, বিচারক, আদালত কর্মী এবং আদালত আধিকারিকদের কিছু বকেয়া 20টি রাজ্যের সরকার আটকে রেখেছে এবং মহামান্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন 20টি রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবকে আগামী 10ই আগস্টের মধ্যে সমস্ত বকেয়া নগদে মিটিয়ে দিতে, অন্যথায় সমস্ত রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবকে মহামান্য সুপ্রিম কোর্টে তলব করেছেন। অর্থাৎ মাননীয় বিচারপতি, বিচারক, আদালত কর্মী এবং আদালত আধিকারিকদের বকেয়ার প্রশ্নে মহামান্য সুপ্রিম কোর্ট অত্যন্ত তৎপর। সেই মামলার রায় থেকে আমরা আশা করছি যে আগামীকাল আমাদের মামলার হিয়ারিং হবে এবং একটা সদর্থক কোনো রায় হবে। যদি আগামীকাল হিয়ারিং না হয়, আবার একটা দিন আমরা পাই, আগামীকাল আমরা আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত আপনাদের জানিয়ে দেব, কারণ একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার সময় এসে গেছে। আজকে যে কারণে এসেছি, বিভিন্ন কর্মচারী বন্ধু তারা বিভিন্ন প্রশ্ন করছেন, বিভিন্ন প্রস্তাব দিচ্ছেন। আমরা শুধু আদালতের সম্মান রক্ষার জন্য দায়বদ্ধ নয়,
কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের প্রতিও আমাদের দায় রয়েছে। বহু কর্মচারী বলছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দৃষ্টি আকর্ষণ করছেন না কেন। প্রথমত, এই মামলার দিন এগিয়ে আনার জন্য মেনশন হিয়ারিংয়ের সময় আদালতের ভূমিকা আমরা দেখেছি, সেটা কর্মীপক্ষের পক্ষে খুব অনুকূল নয়। দ্বিতীয়ত, মাননীয় প্রধান বিচারপতি গত 22শে নভেম্বর 2022 থেকে এই মামলা সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল, কাজেই নতুন করে তার দৃষ্টি আকর্ষণের কোনো প্রয়োজন আমরা দেখছি না। দ্বিতীয়ত, অনেক বন্ধু বলছেন যে আপনারা কেন চিঠি দিচ্ছেন না সংশ্লিষ্ট ডিভিশন বেঞ্চ, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ইত্যাদি ইত্যাদিকে। মামলাকারী সংগঠন হিসেবে আমরা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, যতদিন মামলা বিচারাধীন আইনগতভাবেই আমরা রাষ্ট্রপতি বা মহামান্য রাষ্ট্রপতি বা মাননীয় প্রধানমন্ত্রী বা প্রধান বিচারপতি এদেরকে কোনো চিঠি আমরা দিতে পারি না। কিন্তু অবসরপ্রাপ্ত কর্মচারীরা বা ব্যক্তি কর্মচারীরা তারা নাগরিক হিসেবে মাননীয় প্রধান বিচারপতি বা প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিকে চিঠি দিতে পারেন, তাতে আইনি কোনো বাধা নেই, কিন্তু আমরা দিতে পারি না। অনেক কর্মচারী বন্ধু বলছেন, সদিচ্ছা থেকেই বলছেন যে আপনারা আইনজীবী পরিবর্তন করুন এবং বিভিন্ন নামি দামি আইনজীবীর কথা বলছেন, তাদেরকে নিয়োগ করার কথা। শুনতে হয়তো অপ্রিয় লাগবে, তবুও বলতে বাধ্য হচ্ছি, ক্ষমা করবেন। দীর্ঘ 9 বছর ধরে মামলা চলছে। প্রথম 4 বছর আমরা মামলা চালিয়েছি আমাদের সংগঠনের আর্থিক সামর্থ্যে। তারপর আমরা কর্মী সমাজের কাছে আহ্বান রেখেছি যে আপনারা সাহায্য করুন। বাস্তব সত্যি হচ্ছে যে এই ডিএ মামলায় যারা উপকৃত হবেন তাদের সংখ্যা কম বেশি 10 লক্ষ। তারা যদি প্রত্যেকে 100 টাকা করে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা দিতেন, তাহলে 10 কোটি টাকা ব্যাংকে জমা পড়ত। আমাদের ব্যাংক অ্যাকাউন্টে যা টাকা এ পর্যন্ত জমা পড়েছে সেটা 10 কোটি দূরস্থান, 1 কোটি ছাড়াতেও এখনো বহু দিন যেতে হবে। অর্থাৎ কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের সিংহভাগ অংশ তারা নৈতিক সমর্থন দিচ্ছেন, একটা প্রত্যাশা নিয়ে আছেন যে এই মামলায় জয় এলে আমরা উপকৃত হব। অর্থাৎ সোজা কথায়, মেদিনীপুর ভারতবর্ষ স্বাধীন হলে আমার জেলা মেদিনীপুরও স্বাধীন হবে, আমার আর স্বাধীনতা আন্দোলনে যোগ দিয়ে লাভ কি? কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী এদের একটা ছোট অংশ তারা প্রথম থেকেই ধারাবাহিকভাবে আমাদের অনুদান দিয়ে আসছেন এবং তাদেরই অনুদানে এই দীর্ঘ 9 বছর মামলা চলছে। স্বাভাবিকভাবে তাদের সামর্থ্য সীমিত, বিশেষত কর্মরত কর্মচারীরা তবু বছরে একটা ইনক্রিমেন্ট পান, কিন্তু অবসরপ্রাপ্ত কর্মচারীদের ইনক্রিমেন্ট নেই। যদি ডিয়ারনেস অ্যালাউন্স না পান তারা, তাহলে কোনোভাবেই তাদের পক্ষে দেয়া বাস্তবে সম্ভব নয়, আর্থিকভাবে সম্ভব নয়। বড় বড় যে সংগঠনগুলো, 6টি কর্মচারী সংগঠন ছোট ছোট আমাদের আর্থিক সাহায্য করেছেন, তারা যাতে রাজরোষে না পড়েন সেই জন্য তাদের নাম এই মুহূর্তে আমরা বলছি না। বড় বড় সংগঠনগুলো যারা সরকার বিরোধী বলে দাবি করেন তাদের কাছে আমরা আবেদন করেছি, কিন্তু সেই আবেদনে তারা সাড়া দেননি, কারণ তারা মনে করেন আন্দোলনের মাধ্যমেই দাবি আদায় সম্ভব, আদালতে মামলা করে কিছু হবে না। এই অবস্থায় আগামীকাল যে আমাদের মামলা, সেই মামলাটাও আমরা করতে যাচ্ছি পুরো ধারের টাকায়। এই অবস্থায় মহার্ঘ আইনজীবী নিয়োগ করা আমাদের পক্ষে সম্ভব নয়, আমাদের ক্ষমা করবেন। এবং যদি কর্মচারীরা বেশি বেশি করে অনুদান দিতে এগিয়ে না আসেন, তাহলে আগামী কালকের পরে এই মামলা আমাদের পক্ষে চালিয়ে নিয়ে যাওয়া কতটা সম্ভব সে সম্পর্কে আমাদের নিজেদেরই যথেষ্ট সন্দেহ রয়েছে। কিছু কিছু কর্মচারী বলছেন, আমাদের আইনজীবীদের সম্পর্কে বিতর্কিত মন্তব্য করছেন। আমরা সুনির্দিষ্টভাবে বলি, আমাদের আইনজীবীদের প্রতি আমাদের অনাস্থা তৈরি হওয়ার মতো কিছু এখনো ঘটেনি। আজকে আপনারা জানেন একটা উদ্যোগ বেশ কিছুদিন ধরেই চলছে, সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। এই মামলায় যুক্ত হওয়ার জন্য
কিছু কিছু সংগঠনের আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। অথচ এই মামলা তো চলছে, একটি সংগঠন করেছে, আরেকটি সংগঠন আছে এর সঙ্গে যুক্ত, এই মামলা তো চলছে, কিন্তু রোপা 2020-তে ডিএর কোনো উল্লেখ নেই। অর্থাৎ ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশকালীন 10 বছর সময়ে ডিএ কোনো আইনি অধিকার নয়। আমরা বারবার আবেদন করেছি যে যেহেতু ডিএ নিয়ে একটা মামলা আমরা করেছি, যতদিন না এই মামলার নিষ্পত্তি হচ্ছে আমরা কোনোভাবেই ডিএ নিয়ে অন্য কোনো মামলা আমরা করতে পারবো না, এই অধিকার আমাদের নেই। অন্য সংগঠন বা ব্যক্তি কর্মচারী আপনারা এগিয়ে আসুন এবং রোপা 2020-তে ডিএকে অন্তর্ভুক্ত করার দাবিতে, ডিএর অধিকারকে অন্তর্ভুক্ত করার দাবিতে আপনারা মামলা করুন। সে মামলার ক্ষেত্রে কিন্তু কেউ আগ্রহী হচ্ছেন না, অথচ মামলা করার সময়সীমা কিন্তু শেষ হয়ে আসছে। আর অল্প কিছুদিনের মধ্যে যদি রোপা 2020 নিয়ে মামলা করা না হয় তাহলে আগামী দিনে টাইম বাড়ে মামলা করার অধিকার চলে যাবে। এই অবস্থায় আমরা আশা রাখছি যে আজকে মামলার নিষ্পত্তি হবে, মামলার শুনানি হবে। যদি না হয় সেটা আমাদের উপর নির্ভর করছে না। এই পরিস্থিতিতে আপনাদের কাছে আবেদন রাখছি, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আপনাদের প্রত্যেকটি ব্যক্তি কর্মচারীর মনের যে যন্ত্রণা সেটা আমাদেরও যন্ত্রণা। আজকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 50% মহার্ঘ ভাতা পাচ্ছেন, 1 জুলাই তাদের আরও 4 থেকে 5% মহার্ঘ ভাতা প্রাপ্য হবে। আমাদের 14% মহার্ঘ ভাতা, অর্থাৎ বকেয়া সেই 41% গণতান্ত্রিক পদ্ধতিতে এককভাবে এবং যৌথভাবে কর্মচারী আন্দোলন চলছে, কিন্তু সরকার সেই আন্দোলনে সাড়া দেয়া দূরস্থান, সেই আন্দোলনের দাবি পূরণ দূরস্থান, সৌজন্যমূলকভাবে দেখা করার সৌজন্যটুকু আজ পর্যন্ত দেখার নেই। তাহলে রাষ্ট্রযন্ত্র কি কর্মচারী সমাজের কাছে এই বার্তা পৌঁছে দিচ্ছেন যে এবার অগণতান্ত্রিক উপায়ে আপনারা আন্দোলন করুন? কারণ সরকার আন্দোলনের ভাষা বুঝবেন না, আদালতে দিনের পর দিন তারিখ পে তারিখ সংস্কৃতিতে মামলা পিছিয়ে যাবে, কর্মচারীরা যাবেন কোথায়? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।